যে আমরা দম্পতি যুগল তাবিজ, বিভিন্ন রকমের গাছগাছরা, বিভিন্ন রকমের ঔষধ, বাংলাদেশের বিভিন্ন ডাক্তার আমার কাছে এসে বলে বিভিন্ন ডাক্তার বাইটে খাইছি কিন্তু কাজ হচ্ছে না। আমাদের বিয়ের বয়স 8 বছর চলতেছে, 9 বছর চলতে আছে, 10 বছর চলতে আছে, আমরা কোনো সন্তানের মুখ আজও দেখিনি। এরকমের সমস্যা আমার চেম্বারে এসে অনেক রুগীরা বলে থাকেন। আলহামদুলিল্লাহ আমি খুঁটিনাটি বিষয়গুলো যাচাই বাছাই করে দেখি যে কার দোষ কোথায় কি কিভাবে কি, এই ইনফার্টিলিটির কারণটা কোথায়, কারণটা শনাক্ত করে যখন তাকে চিকিৎসা দেই বা যখন তাকে পরামর্শ দেই, হ্যাঁ, যে আপনি আইভিইউ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশনে আপনাকে যাওয়ার দরকার আছে, এরকমের যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা মা বাবা ডাক শুনেন, অর্থাৎ একটা সন্তানের বাবা মা হতে সক্ষম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার ছিলেন। আপনি ইচ্ছা করলে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটা লিখে একটু সার্চ দিলেই আপনি আমার মোবাইল নাম্বার, আমার ভিজিটিং কার্ড, আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। এমনকি আমার লোকেশনটাও আপনি পেয়ে যাবেন। লোকেশন শনাক্ত করে আপনি ইচ্ছা করলে আমার চেম্বারে এক সময় বেড়াতেও আসতে পারেন। এই অনুরোধটা রইল, আমাকে সার্চ করে দেখবেন গুগলে। যে আলোচনা করব পুরুষ এবং মহিলাদের বন্ধ্যাত্বের কতগুলো গুরুত্বপূর্ণ কারণ নিয়ে। বিশেষ একটা জরিপে গিয়ে দেখা গেছে শতকরা 30 জন মহিলার বাচ্চা হচ্ছে না এই মহিলার কারণে। শতকরা 30 জন মহিলা পুরুষেরও দোষ আছে, পুরুষদের বাচ্চা হচ্ছে না পুরুষদের কারণে। আর বাকিগুলো আনকমন, এগুলো ন্যাচারালি কি কারণে হচ্ছে না, এগুলো কিছু কিছু জিনিস শনাক্ত করা যাচ্ছে না। অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে যে 50-50 চান্স। অর্থাৎ আমার কাছে 10 জন পুরুষ মহিলা আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে 10 জনের ভিতরে 5 জনের দোষ মহিলার আর 5 জনের দোষ এই পুরুষের। কারো থেকে কারো কম নয়। অনেক সময় দেখেছি, ছোটোবেলা দেখেছি যে ওই বাচ্চা হচ্ছে না, মহিলাটাকে তালাক দিয়ে দিচ্ছে, আবার আর একটা বিয়ে করছে, সেখানেও বাচ্চা কাচ্চা পাচ্ছে না, ওই মহিলাটাকেও তালাক দিয়ে দিচ্ছে। এই রকমের কিন্তু চল একটা সময় ছিল, কিন্তু বর্তমান যুগে এসেও এই রকমের বোকামি করলে কি চলবে? মোটেই চলবে না। এখন আধুনিক যুগ, এখন চিকিৎসা অনেক উন্নত হয়ে গেছে, কোথায় কি কিভাবে কি এগুলো সব এখন চিকিৎসকরা জানে। তো সেই সময় মানুষে মনে করতো যে বাচ্চা হচ্ছে না মানে এই দোষটা সবই মহিলার উপরে চাপিয়ে দেওয়া হতো। এখন এক সাইডটা মহিলার উপরে চাপিয়ে দেওয়া চলবে না, এটা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। তো মহিলাদের যে কমন সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করছি। মহিলাদের যে সমস্যাগুলো, তার ভিতরে একটা সমস্যা আছে জরায়ুর সমস্যা। জরায়ুর বড় ধরনের সমস্যার ভিতরে জরায়ুতে টিউমার থাকা, জরায়ুতে আলসার থাকা, সার্ভিক্সে আলসার থাকা, সার্ভিক্সে চিজ থাকা, ওভারিতে সিস থাকা, ওভারিতে আরও বড় ধরনের কোনো একটা সমস্যা থাকা, ওভারি দিয়া ডিম্বাণু ঠিক মতন না আসা, হ্যাঁ, এই কারণে কিন্তু বাচ্চা হচ্ছে না। আবার অনেক মহিলাদের বড় বড় জটিল সমস্যা দেখা যায়, তার ভিতরে ওই ইউটেরাস উল্টো হয়ে যাওয়া, প্রলাপস অফ দ্য ইউটেরাসটা বড় হয়ে যাওয়া, হ্যাঁ, তারপর আসে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যাওয়া, অর্থাৎ ওখান থেকে ওই ডিম্বাণু ওই ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসতে পারছে না। এটাও একটা বড় ধরনের একটা কারণ, যার কারণে ওই মহিলা মা হতে পারছে না। অনুরূপ পুরুষেরও কিন্তু এই রকমের অনেক সমস্যা আছে।
অতি সংক্ষেপে আমি বলবো, পুরুষেরও এরকমের সমস্যার ভিতরে, অনেকগুলো সমস্যার ভিতরে প্রধান একটা সমস্যা হাইড্রো হাইড্রোনে হাইড্রো নেফ্রাইটিক, হ্যাঁ, তারপর আসে হাইড্রোসিল, তারপর আসে ভেরিগোসিল, হ্যাঁ, এই নামে বেশ কিছু রোগ আছে যেগুলা দুরারোগ্য ব্যাধি, যেগুলা ভালো হতে চায় না। এই সমস্ত সমস্যা থাকলে পুরুষও কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যায়। পুরুষের ওই অলিগোস্পার্মিয়া, তারপর অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ পুরুষের বীর্যে বীর্যের ভিতরে স্পাম আছে কিন্তু স্পামটা অত্যন্ত দুর্বল, এর মোর্টিলিটি কম, হ্যাঁ, এর চলাফেরার মান কম, এর বেশি দূর যেতে না যেতেই এ মারা যায়, হ্যাঁ, এই অলিগোস্পার্মিয়া, এখানে কিন্তু বাচ্চা হচ্ছে না। অ্যাজোস্পার্মিয়া, তাদেরও কিন্তু এই সমস্যা, বীর্যে স্পামই নাই, সে কীভাবে বাবা হবে এই রকমের আশা করতে পারে। তারপর আসে অর্কাইটিস নামে একটা রোগ আছে। অর্কাইটিস রোগটা যদি কারো হয়ে যায় ভাইরাস দিয়া, হ্যাঁ, এটাও কিন্তু টেস্টিসের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে, যার পরিপ্রেক্ষিতেও সে কিন্তু বাবা হতে পারে না। তারপর আরও কতগুলো আছে যারা যে সমস্ত ছেলেরা বিশেষ করে উষ্ণ দেশে থাকে, গরম দেশে থাকে, তাদের কিন্তু ওই টেস্টিস এটা কিন্তু উত্তপ্ত হয়ে যায়। দেখেন সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে টেস্টিসটা কিন্তু ভিতরেও দিতে পারতো, স্ক্রুটামটা কিন্তু ভিতরেও দিতে পারতো না। স্ক্রুটাম এই থলিটা কিন্তু আপনার আমার শরীরের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এটা স্বাভাবিক থাকতে পারে, কিন্তু 102 ডিগ্রি ফারেনহাইটের নিচে টেস্টিসের তাপমাত্রা গেলে ওই স্পামগুলো একেবারে ডাইরেক্ট মারা যায়, যার জন্য অন্ডথলিটা নিচের দিকে আল্লাহ তালা রেখেছে। আর এই অন্ডথলিটারও দেখেন কি একটা বৈশিষ্ট্য, অন্ডথলিটা যখন গরম পড়ে তখন এটা ছেড়ে দেয় মানে এটা ঝুলে যায়, একেবারে মনে হয় যেন এপাশে ওপাশে নড়ে, হ্যাঁ, একেবারে অনেক নিচে নেমে যায়, নড়াচড়া করে, মানুষটা নড়াচড়া করলে অন্ডথলিটাও নড়াচড়া করে, হ্যাঁ, এখানে হাসির কিছু নাই, যেটা চিকিৎসা বিজ্ঞানের কথা ওটাই আমি বলছি। আবার যখন শীতকাল থাকে, যখন প্রচণ্ড শীত থাকে, তখন এই টেস্টিসটা কিন্তু স্ক্রুটামটা কিন্তু সংকুচিত হয়ে যায়, তখন একদম ছোট হয়ে যায়, বোঝাই যাচ্ছে না যে তার একটা অন্ডকোষ আছে, এটা কিন্তু একদম কন্ট্যাক্ট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তখন কিন্তু ওটা আর নড়াচড়া করে না। শীতের দিনে কিন্তু ওটা আর নড়াচড়া করে না। দেখেন সৃষ্টিকর্তার কি একটা অসীম একটা মহিমা, এই যার পরিপ্রেক্ষিতে স্পামগুলোর মান কিন্তু ওখানে কিন্তু ভালো থাকে। তো এই রকমের যারা উষ্ণতাতে যারা কাজ করে, তারা রৌদ্রে থেকে কাজ করে, আর বিশেষ করে মরু এলাকাতে যারা আছে সেখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বা তারও উপরে চলে যায়, যার পরিপ্রেক্ষিতে তার স্ক্রুটামটা এতটা হিট হয়ে যায় যে তার টেস্টিসে আর ওই থাকে না, ওই স্পামের মানটা আর ভালো থাকে না, যার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, এটা নিয়ে যদি পরবর্তীতে সে অন্য দেশে চলেও যায়, কথার কথা সে বাংলাদেশে বা নাতিশীতোষ্ণ দেশে যদি চলেও যায়, পরবর্তীতেও দেখা যাচ্ছে যে এই সমস্যাটা সারতে অনেকটা সময় লাগে। এটা বিশেষজ্ঞদের বিশেষ একটা জরিপে কিন্তু এটা দেখা গেছে যে এটা সারতে অনেকটা সময় লাগে। এই কারণে আরও কতগুলো কারণ আছে, ব্যাড হ্যাবিট কতগুলো কারণ আছে। এটা মহিলাদের যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, পুরুষদের যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, হ্যাঁ, যদি ওই ব্যাড হ্যাবিট বলতে যদি তাদের যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড যদি কোনো ডিজিজ থাকে, যেমন সিফিলিস, গনোরিয়া, এইচআইভি, হ্যাঁ, এই রকমের যদি রোগ থাকে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু ওই পুরুষ মহিলা তারা কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যাবে, তারা কিন্তু বাচ্চাদানে অক্ষম থাকবে। তো মেল এবং ফিমেল ইনফার্টিলিটি তথা পুরুষ এবং মহিলা বন্ধ্যাত্বের উপরে আজকের জন্য আমি এতটুকুই সমাপ্ত রাখলাম। এই সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে গিয়ে আপনি প্রশ্ন করবেন, আপনি আমার নাম্বারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে কল দিবেন, এতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করবেন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো
দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।